হ্যালো এভরিওয়ান, তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং তার পরপরই শুরু হবে তোমাদের সেই কাঙ্ক্ষিত বোর্ড পরীক্ষা। সঠিক প্রস্তুতির জন্য আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসটিতে আমি মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ে বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ টাইপগুলো আছে তা আমি তোমাদের খুবই সুন্দর, সহজ এবং ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো তাহলে তোমাকে এই অধ্যায় থেকে যে টাইপের এমসিকিউগুলোই দিক তুমি খুব সুন্দর মতো ইজিলি সলভ করতে পারবে। তাহলে দেখো, শুরু করা যাক। আমাদের টাইপ ওয়ানে কি আছে? টাইপ ওয়ান আছে হচ্ছে মোল। এটা শুরু করার আগে তোমাদের দুইটা কথা জানতে হবে। আশা করি তোমরা জানো যে 1 মোল অণু পরমাণু আয়নে 6.023 ইন্টু 10⁻23টি অণু পরমাণু বা আয়ন থাকে। অর্থাৎ 1 মোল অণুতে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি কি অণু, 1 মোল পরমাণুতে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু, 1 মোল আয়নে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি আয়ন। এবং আরেকটা কথা হচ্ছে 1 মোলটা আসলে কি, যে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে যে গ্রাম এককে প্রকাশ, সেটাই কি, সেটাই হচ্ছে 1 মোল। যেমন ধরো কার্বনের পারমাণবিক ভর কত? 12। এই 12কে তুমি যদি গ্রাম এককে প্রকাশ করো তাহলে এই যে পারমাণবিক ভরকে তুমি গ্রাম এককে প্রকাশ করলা, এটাই কি, এটাই হচ্ছে 1 মোল। তারপরে দেখো পানিতে দেখো পানির আণবিক ভর কত? 18। এই 18কে তুমি যদি গ্রাম এককে প্রকাশ করো তাহলে এটাই কি, এটাই হচ্ছে এই অণুর জন্য কি 1 মোল। ক্লিয়ার? তাহলে দেখো এটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমরা এখন আসি 1 নং কোশ্চেনে। 1 নং কোশ্চেনে কি বলছে? 1 নং কোশ্চেনে বলছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। অ্যাভোগাড্রো সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা। এর মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তার মানে দেখো 1-এর কত হবে? 1-এর গ নাম্বার অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? তারপরে 2 নাম্বার দেখো। 2 নাম্বার কি বলছে? 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি? এখন পানিতে দেখো 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণু থাকে কতটি? 6.023 ইন্টু 10⁻23টি। এখন আমাকে বলছে 1 মোল পর্যন্ত হাইড্রোজেন পরমাণু সংখ্যা। 1 মোল পরমাণুতে হাইড্রোজেন থাকে কয়টা? H2 হাইড্রোজেন থাকে 2টা না? 2টি। তাহলে দেখো আমি লিখতে পারি যে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে 2 গুণন 6.023 ইন্টু 10⁻23। এটুকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে হচ্ছে 1.2046 ইন্টু 10⁻24 এতটি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তার মানে 2-এর কত হবে? 2-এর ঘ নাম্বার অ্যান্সার হবে। 2-এর ঘ নাম্বার অ্যান্সার। তারপরে দেখো, 3 নাম্বার কি বলছে? যে 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। পানির আণবিক ভর কত ভাইয়া? পানির আণবিক ভর হচ্ছে 18। এখন আমাকে বলছে 27 গ্রাম পানিতে কত মোল, তাহলে 18 গ্রাম পানি ইকুয়াল টু কত? 1 মোল। 18 গ্রাম H2O পানি ইকুয়াল টু 1 মোল। 1 মোল। কারণ আমি বলেছি যে কোনো অণু বা পরমাণুর যে আণবিক ভর এবং পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশে কি 1 মোল। তাহলে 18 গ্রাম পানি ইকুয়াল টু 1 মোল। সুতরাং আমাকে প্রশ্ন বলছে যে 27 গ্রাম পানি ইকুয়াল টু তাহলে কত হবে? তাহলে দেখো তো 27 ভাগ হচ্ছে কত? 18 এত মোল। তাহলে দেখো তো কত হয়? 1.5 মোল। তাহলে দেখো 3-এর কত নম্বর অ্যান্সার হচ্ছে? 3-এর গ নাম্বার অ্যান্সার হচ্ছে। তারপর 4 নং কোশ্চেনে কি বলেছে? 4 নং কোশ্চেনে বলেছে 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা কত। এখন দেখো কার্বনের ভর সংখ্যা কত? 12। তাহলে এটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে 1 মোল। তার মানে আমি লিখতে পারি যে 1 মোল কার্বন পরমাণু ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 12 গ্রাম। তাহলে সুতরাং আমি এই 1 মোল তার মানে লিখতে পারি যে 1 মোল কার্বন পরমাণু তাহলে সমান কতটি? 6.023 ইন্টু 10⁻23 এতটি। তার মানে এতটি কার্বন পরমাণু সমান কত গ্রাম? 12 গ্রাম। 12 গ্রাম। তার মানে দেখো 12 গ্রাম কার্বন পরমাণু সমান কত? 6.023 ইন্টু 10⁻23। তার মানে দেখো আমাদের 4-এর কত হচ্ছে? 4-এর ক হচ্ছে অ্যান্সার। 4-এর ক। বুঝতে পেরেছো? তারপর দেখো 5 নং কোশ্চেনে আসি। 5 নং কোশ্চেনে কি বলছে? যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোট
অণুর সংখ্যা কত। এখন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভর কত, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এর ভর হচ্ছে কত, 44 গ্রাম। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে এতটি কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44 গ্রাম। তাহলে আমাকে প্রশ্ন যেহেতু বলেইছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে মোট অণুর সংখ্যা কত, তাহলে মোট অণুর সংখ্যা কত হবে, 6.023 ইন্টু 10⁻23। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখো তার মানে আমাদের 5-এর কত নম্বর অ্যান্সার হচ্ছে, 5-এর ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো 6 নং কোশ্চেনে কি বলেছে। 6 নং কোশ্চেনে বলছে হচ্ছে 0.0075 মোল HCl দ্রবণে HCl এর ভর কত। হ্যাঁ দেখো HCl এর ভর সংখ্যা কত, HCl এর আণবিক ভর হচ্ছে, HCl এর আণবিক ভর হচ্ছে 36.5। 36.5, এটাকে তুমি গ্রাম এককে প্রকাশ করো তাহলে কি হবে, আমি লিখতে পারি যে 1 মোল HCl এর ভর হচ্ছে কত, 36.5 গ্রাম, এটা আমার জানা। তারপরে দেখো তো বলছে 0.0 কত, 0.000075 মোল HCl ভর, HCl এর ভর হচ্ছে কত হবে ভাইয়া, হচ্ছে 36.5 গুণন হচ্ছে 0.0075। এটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে কত, 0.27 গ্রাম। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের এই 6-এর কত অ্যান্সার হচ্ছে, 6-এর খ নাম্বার হচ্ছে কি অ্যান্সার। তার পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো 7 নং কি বলছে যে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত। দেখো ম্যাগনেসিয়ামের ভর কত, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24। তাহলে আমি লিখতে পারি যে 1 মোল ম্যাগনেসিয়াম ইকুয়াল টু কত, 24 গ্রাম। 1 মোল ম্যাগনেসিয়াম পরমাণুর ভর হচ্ছে কত, ইকুয়াল টু হচ্ছে 24 গ্রাম। তাহলে 1 মোল পরমাণু মানে কতটি, 1 মোল ম্যাগনেসিয়াম পরমাণু মানে কতটি ম্যাগনেসিয়াম পরমাণু, 6.023 ইন্টু 10⁻23 কি ম্যাগনেসিয়াম পরমাণুর, তাহলে ভর কত, 24 গ্রাম। তাহলে 10টি তাহলে সুতরাং একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, তাহলে 24 ভাগ হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে সুতরাং আমাকে বলছে কি, প্রশ্ন বলছে 10টি পরমাণুর ভর কত, ম্যাগনেসিয়াম পরমাণুর ভর, তাহলে 24 গুণন 10 ভাগ হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো আমাদের এটুকু ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে, মান আসবে হচ্ছে 3.98 ইন্টু 10⁻22, এত কি গ্রাম। তাহলে দেখো আমাদের 7-এর কত হচ্ছে, 7-এর খ নাম্বার হচ্ছে কি অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা এসেছি 8 নং কোশ্চেনে। 8 নং কোশ্চেনে কি বলছে, একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত। দেখো হাইড্রোজেন পরমাণুর ভর কত, 1। তাহলে এটাকে যদি গ্রাম আকারে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি যে 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর 1 মোল হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে কত গ্রাম, ইকুয়াল টু হচ্ছে 1 গ্রাম। তাহলে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান কতটি হাইড্রোজেন পরমাণু, 6.023 ইন্টু 10⁻23 কি হাইড্রোজেন পরমাণুর ভর কত, 1 গ্রাম। তাহলে দেখো সুতরাং একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, তাহলে 1 ভাগ কত, 6.023 ইন্টু 10⁻23 এতটি। তাহলে একে যদি ক্যালকুলেশন করো এত গ্রাম, তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের মান আসবে কত, তোমাদের মান আসবে হচ্ছে 1.67 ইন্টু 10⁻24 এত কি গ্রাম। তাহলে দেখো আমাদের 8-এর অ্যান্সার কত হচ্ছে, 8-এর অ্যান্সার হচ্ছে গ, 8-এর গ নাম্বার হচ্ছে অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তারপর দেখো 9 নং কোশ্চেনে কি বলেছে, 9 নং কোশ্চেনে বলেছে হচ্ছে 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে কতটি ক্যালসিয়াম 2+ আয়ন থাকে। আমরা জানি 1 মোল ক্যালসিয়াম 2+ আয়নে থাকে হচ্ছে 1 মোল ক্যালসিয়াম 2+ আয়নে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 কি ক্যালসিয়াম 2+ আয়ন, এতটি ক্যালসিয়াম 2+ আয়ন। সুতরাং আমাকে বলছে 2 মোল ক্যালসিয়াম 2+ আয়নে থাকে হচ্ছে, তাহলে 2 গুণন কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে, 1.204 ইন্টু 10⁻24 এতটি। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসবে কত, 9-এর গ নাম্বার হবে হচ্ছে অ্যান্সার, 9-এর
গ নাম্বার হবে কি অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপর দেখো 10 নং কোশ্চেনে কি বলছে। 10 নং কোশ্চেনে কি বলেছে? 10 নং কোশ্চেনে কি বলেছে দেখো 10 নং কোশ্চেনে বলছে হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এক 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান। এখন দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100। এটাকে তুমি গ্রাম আকারে প্রকাশ করো তাহলে কি আমি লিখতে পারি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এর ভর কত? 100 গ্রাম। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি 1 মোল মানে কত? 6.023 × 10⁻23। তাহলে দেখো আমি লিখতে পারি যে 1 মোল 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অণুতে থাকে 6.023 × 10⁻23 6.023 × 10⁻23টি কি অণু। তাহলে সুতরাং দেখো 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অণুতে থাকে হচ্ছে কত? 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 100 এতটি। তাহলে দেখো আমাকে বলছে 10টি, তাহলে 10টি ক্যালসিয়াম কার্বনেট পরমাণুর ভর কত? তাহলে 10টি ক্যালসিয়াম কার্বনেট অণুতে থাকে হচ্ছে 6.023 × 10⁻23 গুণন হচ্ছে কত? 10 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 100। তাহলে দেখো এটুকের অ্যান্সার তোমাদের কত আসছে? 6.023 × 10⁻22 এতটি। তাহলে দেখো আমাদের 10-এর কত নম্বর অ্যান্সার হবে? আমাদের 10-এর খ নাম্বার হচ্ছে অ্যান্সার। 10-এর কত? খ নাম্বার হবে কি অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 11 নং কোশ্চেনে কি বলেছে? 11 নং কোশ্চেনে বলছে যে 4 গ্রাম ক্যালসিয়ামে কত 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল? অর্থাৎ 4 গ্রাম। দেখো ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 20। তাহলে দেখো 20 গ্রাম ক্যালসিয়াম সমান সমান কত মোল? 20 গ্রাম ক্যালসিয়াম সমান সমান হচ্ছে কত মোল? 1 মোল। তাহলে সুতরাং বলছে 4 গ্রাম ক্যালসিয়াম। 4 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কত? 4 ভাগ হচ্ছে 20। এটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে? 4 ভাগ হচ্ছে 20 হচ্ছে 0.1 মোল। ক্লিয়ার? তাহলে দেখো 11-র কত নম্বর অ্যান্সার হবে? 11-র ক নাম্বার হবে কি অ্যান্সার। তারপর দেখো 12 নং প্রশ্ন কি বলেছে? 12 নং প্রশ্নে বলছে হচ্ছে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু রয়েছে? দেখো সালফিউরিক অ্যাসিডের ভর কত? H2SO4 এর ভর কত? এর ভর হচ্ছে 98। তাহলে 1 মোল H2SO4 অণুতে থাকে 1 মোল H2SO4 অণুতে থাকে হচ্ছে কতটি? কত গ্রাম? 1 মোল H2SO4 অণুর ভর কত? অণুর ভর হচ্ছে 98 গ্রাম। তাহলে আমি লিখতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে হচ্ছে, তাহলে 1 মোল H2SO4 মানে কতটি? 6.023 × 10⁻23। তাহলে আমি লিখতে পারি যে 6.023 × 10⁻23 টি H2SO4 অণুর ভর। না, আমি লিখতে পারি, আমাকে বলতে হচ্ছে কি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে। তার মানে লিখতে পারি যে দেখো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে H2SO4 অণুতে থাকে 6.023 × 10⁻23 এতটি হচ্ছে কি অণু। সুতরাং 1 গ্রাম H2SO4 অণুতে থাকে কত? 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 98। তাহলে এটি যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে কত? 1.23 × 10⁻22 এতটি। বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমাদের এই 12 নং কোশ্চেন কত হলো? 12 নং কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 12-র গ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 13 নং প্রশ্নে কি আছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? এখন দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত কি? অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে নাইট্রেটের সংকেত হচ্ছে NO3। তাহলে দেখো এখন বলছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের সংখ্যা কত? এখানে দেখো নাইট্রেট কত আছে? নাইট্রেট হচ্ছে 3 মোল। তাহলে 1 মোল নাইট্রেট
NO3, আয়নে থাকে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে সুতরাং আমাকে এখানে আছে কত, 3 মোল, তাহলে 3 মোল নাইট্রেট আয়নে থাকে কত, 3 ভাগ হচ্ছে কত 3 গুণন হচ্ছে কত 6.023, 3 গুণন হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এটুকু ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসবে, আমাদের মান আসবে হচ্ছে 1.8 ইন্টু 10⁻24 এতটি। তাহলে দেখো এটুকের অ্যান্সার কত হচ্ছে, এটুকের অ্যান্সার হচ্ছে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে 13 কত, 13 হচ্ছে খ, 13 খ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 14 নং প্রশ্নে কি বলেছে, 14 নং প্রশ্নে বলছে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কত। এখন ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি, ক্যালসিয়াম ফসফেট PO4, এখানে ক্যালসিয়ামে যোজনে যাবে, এখানে ক্যালসিয়ামের 2 আর ফসফেটের কত PO4 3 মাইনাস, তাহলে 3, তাহলে দেখো ক্যালসিয়ামে কত 3, তাহলে দেখো আমাকে বলছে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা। দেখো ক্যালসিয়াম আছে কয়টা 3টা, যোগ দেখো ফসফরাস আছে কয়টা 2টা, যোগ দেখো অক্সিজেন আছে কয়টা 4 দুগুণ হচ্ছে 8টা, তাহলে 8 আর 2 কত 10, 10 আর 3 কত 13টি। তাহলে এটা কত হবে 14 গ নাম্বার হচ্ছে অ্যান্সার, 14 গ হচ্ছে অ্যান্সার। তারপর দেখো 15 নং কোশ্চেনে কি বলছে, 15 নং কোশ্চেনে বলেছে হচ্ছে এক অণু ফেরিক কার্বনেটে পরমাণুর সংখ্যা কত। ফেরিক কার্বনেটের সংকেত কি ভাইয়া, Fe2CO কার্বনেট CO3 2, মানে তাহলে CO3 3, তাহলে ফেরিক কার্বনেট কতটি আছে 2, যোগ দেখো কার্বন কয়টা, কার্বন হচ্ছে 3টা, যোগ হচ্ছে 3 থেকে 9, তাহলে 9 আর 3 কত 12, 12 আর 2 কত 14, অর্থাৎ 14। তার মানে 15 নম্বরের অ্যান্সার কত হচ্ছে 15 ঘ, 15 কত হচ্ছে 15 হচ্ছে ঘ, 14টি। তারপরে দেখো টাইপ টু আছে কি, টাইপ 2 আছে হচ্ছে গ্যাসের মোলার আয়তন, এখন গ্যাসের মোলার আয়তনে আমাদের 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখো যে প্রমাণ STP অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তন হচ্ছে V = হচ্ছে কত 22.4 লিটার, তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 1, চাপ হচ্ছে 1 atm, চাপ হচ্ছে 1 atm বা 1 অ্যাটমসফিয়ার, তারপরে বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। তারপরে দেখো টি কত 0 ডিগ্রি সেলসিয়াস বা কি 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস বা কত 273 কেলভিন। আর দেখো এইখানে যে সূত্রগুলো বেশিরভাগ ইউজ হবে তা কি, N = W ভাগ হচ্ছে M = কত V ভাগ হচ্ছে 22.4 হচ্ছে N ভাগ হচ্ছে NA, এই N এর মান হচ্ছে কত 6.023 ইন্টু 10⁻23, 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। এখানে N কি, N হচ্ছে মোল সংখ্যা, ডাব্লুটা কি গ্রাম এককে ওজন, আর এমটা কি, M হচ্ছে আণবিক ভর, আর V হচ্ছে আয়তন, এই ভিটা কি আয়তন, Nটা হচ্ছে অণুর সংখ্যা, আর 6.023 ইন্টু 10⁻23 এটা কি অ্যাভোগাড্রোর সংখ্যা। বুঝতে পেরেছো? এটুকু যদি তোমাদের বুঝে থাকো তাহলে দেখো টাইপ 2 তে তাহলে কি গ্যাসের মোলার আয়তনে 16 কোশ্চেনে কি বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপ কত। দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপ একটা গেলাম, STP তে তাপ কত, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপ কত 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এটার অ্যান্সার কত হবে 0 ডিগ্রি সেলসিয়াস ও কি 1 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 16 ক। তারপর দেখো 17 নং কোশ্চেনে কি বলছে, 17 বলছে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন কত। একটু আগে বললাম V = কত 22.4 লিটার, তার মানে এটার কত হবে ভাইয়া 17 খ, 17 হবে হচ্ছে খ, 17 কত খ। বুঝতে পেরেছো? তারপর দেখো 18 নং কোশ্চেনে কি বলছে যে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি আয়তন সর্বোচ্চ। প্রমাণ তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন হচ্ছে সমান, আয়তন কি হবে সমান হবে, সকল মানে প্রমাণ তাপমাত্রা চাপে সকল গ্যাসের আয়তন কি হবে সমান হবে। তার মানে দেখো এখানে কত হবে, এখানে 18 হবে হচ্ছে ঘ, 18 হবে কত ঘ নাম্বার। বুঝতে পেরেছো? তারপরে দেখো আমরা 19-এ আসি। 19 নাম্বার কি বলছে, প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার। প্রমাণ অবস্থায় 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার, আমরা আয়তন বের করতে বলছে, তাহলে এখন আমাকে সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি W ভাগ হচ্ছে M = কত V ভাগ হচ্ছে 22.4, তাহলে আমাকে 5 গ্রাম দেওয়া আছে,
5 গ্রাম দেওয়া আছে, কি বলছে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসে। এখন হাইড্রোজেন যেহেতু গ্যাস তাহলে H2, তাহলে এখানে কত হবে 5 ভাগ হচ্ছে 2, যেহেতু হাইড্রোজেন হচ্ছে কত 2টা, এর আণবিক ভর কত হবে 2। তাহলে দেখো ভি ভাগ কত 22.4, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 5 গুণন 22.4 ভাগ হচ্ছে কত 2 ইকুয়াল টু হচ্ছে ভি। তাহলে দেখো আমাদের আয়তন কত আসবে, আয়তন আসবে হচ্ছে আমাদের মান আসবে হচ্ছে 56 লিটার, 56 লিটার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তার মানে এটা কত 19-এর খ নাম্বার হচ্ছে অ্যান্সার, 19-এর কত খ, 19-এর খ নাম্বার হচ্ছে কি অ্যান্সার। তারপর দেখো 20 নং কোশ্চেনে কি বলেছে, প্রমাণ তাপমাত্রা চাপে 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন কত। এখন 14 গ্রাম কার্বন মনোক্সাইডের আয়তন, কারণ কার্বন মনোক্সাইডের সংকেত কি ভাই, কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে সিও। তাহলে দেখো আমাদের বলছে 14 গ্রাম, তাহলে এর আণবিক ভর কত, আমাকে আয়তন যেহেতু বের করতে বলছে, তার মানে গ্রাম যেহেতু দেওয়া আছে, তার মানে ডাব্লু ভাগ হচ্ছে এম, কারণ এটা হচ্ছে গ্রাম এককে গ্রাম এককে কি ওজন। তাহলে দেখো ডাব্লু ভাগ এম, ভি ভাগ কত 22.4। এখন তুমি এই আণবিক ভরটা বের করলেই কি আমি ভি মানটা বের করতে পারবো। এই আণবিক ভর কত, কার্বনের কত, কার্বনের হচ্ছে 12 যোগ কত, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16, 12 যোগ 16 কত হয় 26, 28, অর্থাৎ 28। এই 28, তাহলে উপরে কত, উপরে হচ্ছে 14, নিচে হচ্ছে কত 28, আর এই সাইডে কত হবে 22.4, এটা ওই পাশে যাবে 22.4 ইকুয়াল টু কত ভি। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই কি অ্যান্সার। আমি একটু তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার হবে হচ্ছে কত 20-এর হচ্ছে গ, 20-এর হবে কত গ, 20-এর গ হচ্ছে 11.2 লিটার। তোমরা ক্যালকুলেশন করে দেখো। তারপরে দেখো 21 নং কোশ্চেনে কি বলেছে, দেখো প্রমাণ অবস্থায় 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কতটি অণু বিদ্যমান। তাহলে প্রমাণ অবস্থায় 11.2 লিটার দেওয়া আছে। দেখো আমরা জানি যে ভি ভাগ কত 22.4, যেহেতু এখানে আয়তন দেওয়া আছে, আর আমাকে অনুসংখ্যা বের করতে, তাহলে এন ভাগ কত এন এ, তাহলে এটি তুমি ক্যালকুলেশন করো কত আছে, এটা হচ্ছে 11.2 আছে, 11.2 ভাগ কত ভি হচ্ছে 11.2 দেখো, ভি হচ্ছে 22.4 ইকুয়াল টু দেখো এন এ কত, এন এ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, যাই এই পাশে চলে আসবে 6.023 ইন্টু 10⁻23, আর এই পাশে কত হবে, এই পাশে থাকবে হচ্ছে এন এ। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, তো তোমাদের মান আসবে কত, তোমাদের এর অ্যান্সার হচ্ছে কত 21-এর ঘ অর্থাৎ 3.01 ইন্টু 10⁻23, অর্থাৎ 21-এর কত, 21-এর ঘ নাম্বার হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপর দেখো 22 নং কোশ্চেনে কি বলছে, 22 নং কোশ্চেনে বলছে হচ্ছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত। দেখো 20 নং কোশ্চেনে যেটা হচ্ছে সেম অ্যান্সার, 20 নং যেভাবে করলাম ঠিক সেরকম। এখানে দেখো 16 গ্রাম দেওয়া আছে, আয়তন বের করতে বলছে, তাহলে ডাব্লু ভাগ হচ্ছে এম ইকুয়াল টু কত ভি ভাগ 22.4। তাহলে ডাব্লুর মান আমাদের বলেই দিছে, এম এর মান কত, এম এর মান হচ্ছে অক্সিজেন যেহেতু বলছে, তাহলে O2, তাহলে O2 16 দুগুণ হচ্ছে 32, এর আণবিক ভর কত হবে 32 হবে। তাহলে দেখো 16, এখানে 16 ভাগ হচ্ছে কত 32 ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ কত 22.4। এটুকু ক্যালকুলেশন করতে পারবা না, আশা করি তোমরা করতে পারবা। এটার অ্যান্সার হবে তোমাদের বলে দেই, 22-এর হচ্ছে খ, 22-এর খ হচ্ছে 11.2 লিটার, 11.2 লিটার। বুঝতে পেরেছো? তারপরে দেখো 23 নং হচ্ছে সেম, 23 নং কি বলছে যে 10 গ্রাম হিলিয়ামের কত ভাইয়া, হিলিয়ামের ভর কত, হিলিয়ামের ভর হচ্ছে 4, হিলিয়ামের ভর 4, তাহলে এটাও সেম। দেখো গ্রাম একক দেওয়া আছে, আয়তন বের করতে বলছে, তাহলে ডাব্লু ভাগ হচ্ছে এম ইকুয়াল টু ভি ভাগ 22.4, তাহলে ডাব্লু কত 10 ভাগ হচ্ছে কত হবে, 10 ভাগ হচ্ছে 4, ভি ভাগ হচ্ছে 22.4। এটুকু তোমরা ক্যালকুলেশন করো, আশা করি তোমরা পারবে। তাহলে দেখো ক্যালকুলেশন খালি এইটা এই পাশে নিয়ে আসবে, ক্যালকুলেশন করে দিলে ভিজা হবে, সেটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে অ্যান্সার আসবে তোমাদের কত 23-এর খ অর্থাৎ 56 লিটার, 23-এর খ হচ্ছে কত 56 লিটার। বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে আমরা আসি হচ্ছে টাইপ 3-তে। টাইপ 3-তে কি বলছে, টাইপ 3-তে হচ্ছে মোলার দ্রবণ শেখার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। তোমাকে যদি থাকে প্রশ্নে বলে যে মোলার দ্রবণ মানে যদি মোলার দ্রবণ লেখা থাকে, মোলার দ্রবণ তাহলে বুঝবে ওটা হচ্ছে কি 1 মোল। সেমিমোলার যদি বলে, সেমিমোলার দ্রবণ, তার মানে হচ্ছে 0.5 মোল। ডেসিমোলার বললে হচ্ছে হবে 0.1 মোল। আর যদি সেন্টিমোলার যদি প্রশ্নে লেখা থাকে, তাহলে ওই মোলের পরিমাণ হবে হচ্ছে কত 0.01 মোল। আর দেখো এই মোলার দ্রবণের ক্ষেত্রে যে সূত্রটা বেশি ইউজ হয়, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এস এম ভি ভাগ হচ্ছে কত 1000,
1000। এখানে ডাব্লুটা কি, গ্রাম এককে ওজন, গ্রাম এককে ওজন। এসটা কি, এসটা হচ্ছে মোলার ঘনমাত্রা বাকি মোলারিটি, মোলার ঘনমাত্রা বাকি মোলারিটি। এম হচ্ছে আণবিক ভর, আর ভিটা হচ্ছে মিলিলিটার এককে আয়তন, ভিটা কি মিলিলিটার এককে আয়তন। তাহলে দেখো 24 নম্বর প্রশ্নে কি বলছে, ঘনমাত্রা প্রকাশের রীতি হলো কি, ঘনমাত্রা প্রকাশের রীতি হলো মোলারিটি, মোলারিটি, মোলারিটি। আর তোমরা যদি ইন্টারমিডিয়েটে ওঠো তখন দেখবা যে হচ্ছে মোলারিটি বা হচ্ছে নর্মালিটি, আরও কয়েকটা আছে। তাহলে দেখো 24-এর কত, 24-এর হচ্ছে ঘ, 24-এর ঘ। 25 নম্বর প্রশ্নে কি বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের কি বলা হয়, দ্রবণের মোলারিটি বলা হয়। এটা হচ্ছে মোলারিটির সংজ্ঞা, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোল সংখ্যা কি বলা হয়, দ্রবণের মোলারিটি বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা হচ্ছে 25-এর কত হবে, 25-এর গ আনসার হবে। তারপর 26 কি হয়েছে, 26 বলছে মোলার দ্রবণের ঘনমাত্রা কত। একটু আগে বললাম যে মোলার দ্রবণ মানে কত, 1 মোল, মোলার দ্রবণের ঘনমাত্রা কত, 1 মোল। তাহলে এটা কত হবে, 26-এর গ নাম্বার হবে, 26-এর গ, 26-এর গ। তারপরে দেখো 27 নম্বর কি বলছে, সেমিমোলার বলতে কি বোঝায়। সেমিমোলার মানে একটু আগে লিখে দিছি 0.5, সেমি মানে কত, 0.5, সেমিমোলার মানে দ্রবণের ঘনমাত্রা কত, 0.5 মোল। তাহলে এটা কত হবে, 27-এর খ নাম্বার হবে, 27-এর খ। তারপরে বলছে কি ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার মানে কত বলছি, 0.1 মোল, 0.1 মোল। তাহলে দেখো এটা হচ্ছে 28-এর কত, 28-এর গ, 28-এর গ নাম্বার হবে হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো 29 নম্বর কি বলছে, যে 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর ভর কত, এর ভর হচ্ছে, এর যে আণবিক ভর, এর আণবিক ভর হচ্ছে আসে হচ্ছে 84। তোমরা ক্যালকুলেশন করো, সোডিয়ামের হচ্ছে কত 23, হাইড্রোজেনের হচ্ছে 1, আর কার্বনের কত 12, অক্সিজেনের হচ্ছে 3 গুণন হচ্ছে 16। ক্যালকুলেশন করো, তাহলে দেখো মান আসবে কত 84। তাহলে 84 যদি আসে তাহলে বলছে 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে। দ্রব্য যেহেতু বলছে তার মানে কি ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু কত, এস এম ভি ভাগ কত 1000, 1000। তাহলে দেখো এখানে এসটা কি, এসটা হচ্ছে 0.5, এসটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা বা কি মোলারিটি, মোলার ঘনমাত্রা বা মোলারিটি 0.5 গুণন হচ্ছে এম কত আণবিক ভর, একটু আগে বললাম 84। তারপরে দেখো ভি কত, ভি হচ্ছে 1.5, আমি বলছিলাম ভি হচ্ছে মিলিলিটার এককে হবে, মিলিলিটার। তাহলে 1.5 গুণন হচ্ছে কত 1000, 1000 দ্বারা গুণ করলে কি হবে, লিটার থেকে মিলিলিটার এককে যাবে, ভাগ হচ্ছে 1000, 1000। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে কত, তোমরা ক্যালকুলেশন করে দেখো। আমি 29-এ এটা কত, 29-এর ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 63 গ্রাম, 63 গ্রাম। 29-এর কত, এটা হচ্ছে ঘ। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর দেখো 30 নাম্বার, 30 নাম্বার কি বলছে, 30 নাম্বার বলেছে হচ্ছে 1 লিটার H2SO4 এর ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত গ্রাম। যেহেতু গ্রাম একই বলছে তার মানে ডাব্লুর মান বের করতে বলছে। ডাব্লুর মান, ডাব্লু ইকুয়াল টু এস এম ভি ভাগ 1000, ওই একই সূত্র। তাহলে দেখো তো এখানে কত আসে, এস কত, এস হচ্ছে কি মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা কি দিছে বলছে ডেসিমোলার বলছে, তার মানে কত হবে 0.1 গুণন এম হচ্ছে কত আণবিক ভর, H2SO4 এর আণবিক ভর কত, ক্যালকুলেশন করো, দেখো আসবে হচ্ছে 98 গুণন আয়তন কত, আয়তন হচ্ছে 1 লিটার মানে কত 1000 ml ভাগ কত 1000। এটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখো অ্যান্সার কত আসে। অ্যান্সার আসবে তোমাদের দেখো যে হচ্ছে 30-এর ঘ, 30-এর ঘ অর্থাৎ 9.8 গ্রাম, 9.8, 9.8 গ্রাম। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছে, 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। এখন 100 ml দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে, তার মানে কি মোলার ঘনমাত্রা, এটা এস এর মান বের করা লাগবে। তাহলে ডাব্লু গুণন হচ্ছে 1000, আমরা কনভার্ট করে নেব, ডাব্লু গুণন 1000 ভাগ হচ্ছে এমভি, এমভি। তাহলে ইকুয়াল টু কত, ইকুয়াল টু এস আসছে, এস আসছে। তাহলে দেখো ডাব্লুর মান কত, ডাব্লুর মান কত বলছে, এটা কত নম্বর জানো, 31 নম্বর। এটা হচ্ছে ডাব্লুর মান হচ্ছে 5 গুণন হচ্ছে কত 1000, 1000 ভাগ সোডিয়াম হাইড্রোক্সাইডের কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের মেবি 40, সোডিয়াম হচ্ছে 23 যোগ হচ্ছে 16, 16 একে 17, 23 যোগ 17 40। তাহলে 40 গুণন হচ্ছে ভি কত, আয়তন কত, আয়তন হচ্ছে 100 ml, 100 ml। তাহলে এটি যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সারের বিষয় কত, 30-এর গ নাম্বার, 31-এর গ, 31-এর কত, 31-এর গ অর্থাৎ 1.25 মোল। দেখো তোমরা যদি ক্যালকুলেশন করো, বুঝতে পেরেছো? তারপরে দেখো কি আছে, তারপরে কি আছে দেখো, তারপরে আমাদের বলছে হচ্ছে কি 32 নম্বর বলছে 1 লিটার দ্রবণে
1 লিটার দ্রবণে 24.5 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত? সেম 1 লিটার মানে 1000 বসাবা, আর হচ্ছে H2SO4 কত 98 গ্রাম, এই জায়গায় খালি মান বসায় দিবা। যে এস যেহেতু মোলারিটি বলছে বা মোলার ঘনমাত্রা বললেই কি আমরা এস বের করব। এখানে ডাব্লু কত, ডাব্লু আমাদের বলছে হচ্ছে কত 24.5 গ্রাম, 24.5 গুণন হচ্ছে 1000 ভাগ দেখো সোডিয়াম সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভর কত 98, গুণন হচ্ছে আয়তন কত বলছে, আয়তন বলছে 1 লিটার মানে হচ্ছে কত 1000। এটুকু ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই কি অ্যান্সার। এটা হচ্ছে 32-এর গ নাম্বার অ্যান্সার হবে তোমাদের কত, 32-এর গ নাম্বার 0.25 মোল, এটা হচ্ছে 32-এর গ, 32-এর গ নাম্বার হচ্ছে অ্যান্সার। তারপরে 33 নাম্বার কি সেম, 33 নাম্বার তোমাদের হচ্ছে বাড়ির কাজ, তোমরা করবা। দেখো এটাও সালফিউরিক অ্যাসিডের সেম প্রশ্ন। তারপরে দেখো তারপরে কি 34, তোমাকে খালি 33 নম্বর অ্যান্সারটা বলে দিই। 33 নম্বর অ্যান্সার হবে হচ্ছে 33-এর গ, 33-এর গ কত আসবে 1 মোল, তোমরা বের করে দেখো। তারপরে দেখো 34 নম্বর কি বলছে, 1000 ml দ্রবণে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থাকলে দ্রবণ এর মোলারিটি কত? এটাও সেম, তার মানে আমার এস এর মান বের করতে হবে, তোমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করবা, তারপরে কি ওইখানে খালি সূত্রে বসা দিলেই কি হয়ে যাবে, এস এর মান বের করে কনভার্ট করে সেম, অর্থাৎ 32, 33, 34, তারপরে আগে করলাম কত, আগে হলাম 31 মোলার ঘনমাত্রা, মোলারিটি বের করতে বললে এস বের করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে দেখো 34-এর অ্যান্সার আসবে কত, 34 হচ্ছে ক, 34-এ কত ক, 34 হচ্ছে ক, অর্থাৎ 2 মোল। তার 35 নম্বর কি বলছে, 200 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়ামের দ্রবীভূত থাকলে ঘনমাত্রা সেমিমোলার দ্রবণে হবে। তাহলে কত গ্রাম, এখানে দেখো প্রশ্নটা বলছে 200 ml দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত থাকলে এর ঘনমাত্রা হবে সেমিমোলার। সেমিমোলার মানে কত বলছে ভাইয়া 0.5, এখন আমাকে গ্রাম বলছে, কত গ্রাম থাকলে, তার মানে ডাব্লু মান ডাব্লু SMV ভাগ কত 1000, এস কত মোলার ঘনমাত্রা বা মোলারিটি কত হবে, মোলার ঘনমাত্রা হচ্ছে 0.5 গুণন এম কত আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 40, একটু আগে বের করছে। আয়তন কত, আয়তন আমাকে এখানে বলছে হচ্ছে কত 200 ml, এটা যেহেতু মিলিলিটার এককই আছে, ভাগ হচ্ছে 1000, ক্যালকুলেশন করো, দেখো তোমাদের মান আসবে হচ্ছে কত 4, অর্থাৎ 35-এর খ, 35-এর খ অর্থাৎ 4 আসবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে আমরা এখন আসবো হচ্ছে টাইপ 4-এ। টাইপ ফোরে আমাদের এটা হচ্ছে কি শতকরা সংযুক্তি রিলেটেড। শতকরা সংযুক্তি নিয়ে আমাদের সূত্র একটাই, যে শতকরা সংযুক্তি শতকরা কি সংযুক্তি। দেখো শতকরা সংযুক্তির ক্ষেত্রে কি হবে, সূত্র হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণন হচ্ছে মৌলের সংখ্যা, মানে কয়টা মৌল, ওই মৌলটা কয়টা আছে, মৌলের পরমাণু সংখ্যা বা মৌলের সংখ্যা গুণন হচ্ছে 100, ভাগ হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্ট, এখানে পার্সেন্ট, ভাগ হচ্ছে কি ওই টোটাল যৌগের আণবিক ভর, আণবিক ভর। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, মৌল বা কি পরমাণুর হচ্ছে পারমাণবিক ভর যোগ হচ্ছে পরমাণুর সংখ্যা গুণন হচ্ছে কি 100, মৌলের পারমাণবিক ভর গুণন হচ্ছে কি মৌলের সংখ্যা গুণন 100, ভাগ কত টোটাল যৌগের যে আণবিক ভর সেটা হবে, সেটাই। বুঝতে পেরেছো? এটুকু সূত্র আমি আশা করি তোমাদের জানা আছে। তাহলে দেখো আমাদের কত নাম্বার তাহলে আসছে, এটা হচ্ছে 36 নাম্বার মানে কোশ্চেন আমার কি বলছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইন্টু হচ্ছে কত 7 অণু পানি। তাহলে এটার আমার প্রথমে কি করতে হবে, এই যে যৌগ, এই যৌগের কি করতে হবে, আণবিক ভর বের করতে হবে। তাহলে দেখো এটার আণবিক ভর তুমি বের করো, ম্যাগনেসিয়ামের কত, ম্যাগনেসিয়ামের 24 যোগ ক্লোরিন কত, ক্লোরিনে হচ্ছে কত 35.5 যোগ হচ্ছে দেখো 7 গুণন পানির কত, পানির হচ্ছে 18 গুণন হচ্ছে 18। এটুকু ক্যালকুলেশন করলে দেখো তোমাদের মান আসবে হচ্ছে, আমি যেহেতু আগে থেকে করে নিয়েছি তোমরা ক্যালকুলেশনে করো, এটা হচ্ছে তোমাদের মান আসবে হচ্ছে 221, অর্থাৎ আণবিক ভর 221। তাহলে আণবিক ভর যদি 221 হয়, আমাকে এখন প্রশ্ন বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইনটু 7 অণু পানি যোগে ক্লাস পানির শতকরা পরিমাণ কত। ক্লাস পানি কোনটা, 7 অণু পানি, এটা হচ্ছে কি ক্লাস পানি। যদি 7 অণু পানি যেহেতু বলছে, তাহলে দেখো আমি কি বলছি, যে পানির আণবিক ভর কত 18, মানে পরমাণুর আণবিক ভর, যেটা বের করতে বলবে তার আণবিক ভর বা পারমাণবিক ভর গুণন
গুণন এর সংখ্যা কত, পানির এখানে সংখ্যা কয়টা আছে, 7 গুণন কত 100, ভাগ দেখো ভাগ কত টোটাল, অর্থাৎ যোগের আণবিক ভর কত, এই টোটাল যোগের আণবিক ভর কত 221। তাহলে এইটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো, তোমরা ক্যালকুলেটর টাইপ করো, দেখো তোমাদের আসবে হচ্ছে কত 57.01%। অর্থাৎ তোমাদের এখানে 36-এর কত হবে, ঘ 36-এর কত, ঘ নাম্বার হবে অ্যান্সার, 36-এর ঘ। বুঝতে পেরেছো? তারপরে দেখো, তারপরে সবগুলোই হচ্ছে সেম। তারপরে এখানে আরেকটা বলছে হচ্ছে Al2SO4 যোগে সালফার এর শতকরা সংযুক্তি কত। দেখো Al2SO4 এর হচ্ছে Al2SO4 এর টোটাল, দেখো তোমরা মান বের করো, এই টোটাল যোগের হচ্ছে আণবিক ভর কত আসবে, আণবিক ভর আসবে হচ্ছে 342। টোটাল যোগের আণবিক ভর কত আসবে 342। দেখো অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়াম 23 গুণন 2 যোগ সালফার কত, সালফার এখানে 3টা। এটা কিভাবে বের করবা, যে অ্যালুমিনিয়ামে হচ্ছে, যাও তো এ খালি মানে ডিস্টার্ব অসময়, দেখছিস ক্লাস দিচ্ছি, যাবো না পরে যাচ্ছি, ক্লাস দিচ্ছি। আচ্ছা হাওয়াই কজে ক্লাস দিচ্ছি, ক্লাস দিচ্ছি, একটু পর আসতেছি। দেখো 37 নং কোশ্চেনে কি বলেছে, 37 নং কোশ্চেনে কি বলছে যে Al2SO4 যোগে সালফার এর শতকরা সংযুক্তি কত। দেখো Al2SO4 কত 3, দেখো এটা যদি ক্যালকুলেশন করো, দেখো অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 গুণন হচ্ছে কত, কয়টা আছে অ্যালুমিনিয়াম কয়টা, এখানে 2টা, 27 গুণন 2 যোগ হচ্ছে কত সালফারের কত, সালফারের কত, সালফারের হচ্ছে 32 গুণন হচ্ছে 3 যোগ হচ্ছে, দেখো আণবিক ভর যত বের করতেছি, অক্সিজেনের কত, অক্সিজেন 4, 3 4 12 গুণন কত হবে, 12 গুণন হচ্ছে কত হবে, অক্সিজেনের হচ্ছে ধুর সাওয়া। দেখো তারপর 37 নং কোশ্চেনে কি বলেছে, 37 নং কোশ্চেনে বলেছে হচ্ছে কি Al2SO4 যোগে সালফারের শতকরা সংযুক্তি কত। Al2SO4 সালফারে, তাহলে দেখো এই টোটাল যোগের হচ্ছে আণবিক ভর, আমি বের করে নিয়েছি, তোমরা বের করো আণবিক ভর, আসবে হচ্ছে কত তোমাদের 342। তাহলে আমার এখানে কি বলছে, Al2SO4 এর সালফারের শতকরা সংযুক্তি। দেখো সালফারে যত বল, তার মানে সালফারের এখানে ভর সংখ্যা কত হবে, সালফারের ভর হচ্ছে 32, আমি বলছি ওই পরমাণুর ভর, গুণন হচ্ছে সালফারের সংখ্যা কত, সালফার কয়টা আছে, এই দেখো 3টা আছে, কিন্তু ব্র্যাকেটের মাধ্যমে মানে কি, ওটা 3টা আছে 3, গুণন হচ্ছে কত 100, ভাগ দেখো ভাগ হচ্ছে কত, এই টোটাল যৌগের আণবিক ভর হচ্ছে 342 এত পার্সেন্ট। ক্যালকুলেশন করলে তোমাদের যা আসবে তাই কি অ্যান্সার, তোমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার এটা আসবে হচ্ছে 28.07, অর্থাৎ তোমাদের 37-এর অ্যান্সার আসবে হচ্ছে গ, 37-এর গ নাম্বার হবে অ্যান্সার। তারপরে দেখো 38 নং কোশ্চেনে কি বলছে, 8 নং কোশ্চেন সেম 38 নাম্বার, যে H2SO3 এর সালফারের শতকরা সংযুক্তি কত। H2SO3 আণবিক ভর হচ্ছে 82, তাহলে সালফারের শতকরা সংযুক্তি বলছে, সালফার কত 32 গুণন হচ্ছে 1 গুণন হচ্ছে 100, যেহেতু সালফার একটা আছে, H2SO3 এখানে সালফার কয়টা আছে, একটা আছে, ভাগ কত, ভাগ হচ্ছে 82, মান বের করো, দেখো তোমাদের আসবে কত 36.02%, অর্থাৎ তোমাদের এখানে 38-এর কত, 38 হচ্ছে ক নাম্বার হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? তারপরে 39 নম্বর ব্লু ভিট্রিয়াল বা তুতে এর সংকেত কি, এর সংকেত হচ্ছে ভাইয়া ব্লু ভিট্রিয়াল তুতের সংকেত কপার সালফেট SO4 ইন্টু হচ্ছে 5 অণু পানি, H2O 5 অণু পানি। এটা যদি তোমরা যদি আণবিক ভর বের করো, তাহলে এটা তোমার আণবিক ভর আসবে হচ্ছে 249.5, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো 249.5 আসবে। তাহলে এটা যোগে আমার কিসের ক্লাস পানি শতকরা সংখ্যা, ওই তো ক্লাস পানি মানে কি বলছি 5 অণু পানি, তাহলে এই যোগে ক্লাস পানি কোনটা, 5 অণু পানি হচ্ছে ক্লাস পানি। তাহলে তুমি দেখো পানির কত, পানির আণবিক ভর কত 18,
18 গুণন হচ্ছে কয়টা আছে 5টা, গুণন কত 100 ভাগ দেখো ভাগ কত, এই যোগের আণবিক ভর কত 249.5। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কত 36.7%। অর্থাৎ তোমাদের 39-এর গ 40 নং কথা বলতে কোন যোগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। কোন যোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই, দেখো 40-এর হচ্ছে গ, এটা হচ্ছে তোমাদের কত হবে অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া অর্থাৎ NH3। এটা কিভাবে হলো ভাইয়া, আণবিক সংকেত এবং স্থূল সংকেত কখন একই হবে, যখন দেখো দেখো এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের কত আছে N হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন কত 1:3, 1 হচ্ছে কত 3, 1:3। যখন এই মানে কোনো একটা যৌগের প্রত্যেকটা পরমাণুকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা মানে ভাগ করা যায় না, ভাগ করা না গেলে তখন কি হবে, তাদের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হবে। অর্থাৎ দেখো এই 1:3-কে তুমি কি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। কিন্তু তুমি যদি দেখো গ্লুকোজের ক্ষেত্রে C6 কত C6H12O6, এর ক্ষেত্রে কি হবে দেখো, এখানে কার্বন ইস্টু হাইড্রোজেন ইস্টু হচ্ছে অক্সিজেন, এটা তুমি কত আসে 6 তুমি যদি এখানে যদি 6 দ্বারা যদি ভাগ করো তাহলে 6/6 কত হবে 1 হাইড্রোজেনকে 12 দ্বারা 6 দ্বারা ভাগ করে কত হবে 2 কত অক্সিজেনের কত 6, অর্থাৎ দেখো কত এটা হচ্ছে 1। তাহলে দেখো 1:2:1, তাহলে এটাকে মান আসবে কত দেখো H2O CH2O। তার মানে কি এই যৌগের প্রত্যেকটা পরমাণুকে কি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, যখনই ভাগ করা যাবে তখন তাদের কি হবে, তাদের হচ্ছে আণবিক সংকেত এবং স্থূল সংকেত ভিন্ন হবে। কিন্তু দেখো এই NH3 অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা কি ভিন্ন হচ্ছে, তুমি হাইড্রোজেন পারঅক্সাইড দেখো, ইথাইন দেখো, বেনজিন দেখো, এদের কি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এই অ্যামোনিয়াকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এজন্য কি এদের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কি একই হবে, বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি হচ্ছে কত 40 নম্বরে। এটা দেখো 40-এর তোমার হবে হচ্ছে কত, 40-এর হবে হচ্ছে খ, অর্থাৎ H2S। আমি কি বলছি ভাইয়া, যে এই প্রত্যেকটা মানে পরমাণুর সংখ্যাকে, কোনো একটা যৌগের প্রত্যেকটা পরমাণুর সংখ্যা যখন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তখন কি হবে, আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই হবে। তুমি দেখো H2O2 এটা কি হাইড্রোজেন আছে 2টা, এর পরমাণু সংখ্যা 2 দ্বারা তুমি ভাগ করো তাহলে কত হবে 1:1, অর্থাৎ ভাগ করা যাচ্ছে। কিন্তু এটা যদি তুমি 2 দ্বারা ভাগ করো এখানে কি হবে আবার 1/2 হয়ে যাচ্ছে, অর্থাৎ ভগ্নাংশ চলে আসছে। তাহলে কি এটা যেহেতু প্রত্যেকটা পরমাণুকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা অর্থাৎ একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা কি H2S হচ্ছে আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি একই, বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে হচ্ছে 42 নং কোশ্চেনে কি বলেছে, যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, এখানে তোমাদের একটা বিক্রিয়া দিয়েছে ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3 যোগ, এটাকে যদি আমি তাপ দেই, তাপ দিলে কত হবে ম্যাগনেসিয়াম অক্সাইড যোগ হচ্ছে যোগ হচ্ছে কি O2, যোগ O2। বিক্রিয়াটিতে যোগের সংকেত কত, যোগের সংকেত কত হবে ভাইয়া, দেখো এখানে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে থেকে একটা অক্সিজেন যুক্ত হয়েছে আর এখানে কি একটা অক্সিজেন থাকছে, তাহলে দেখো এটা আমাদের শুধু থাকে কি NO2 নাইট্রোজেন অক্সাইড, ক্লিয়ার। তাহলে দেখো এটার অ্যান্সার কত আসছে, এটার অ্যান্সার আসছে হচ্ছে 42-এর হচ্ছে ক নাম্বারে আছে, এটা 42-এর ক। তারপরে দেখো 43 নং কোশ্চেনে কি বলছে, 43 নং বলছে হচ্ছে হাইড্রোজেন যোগ হচ্ছে অক্সিজেন ইকুয়াল টু কত পানি, H2 2 অণু পানি। এখানে এক্স দিছে, এখানে 2 না, এটা হচ্ছে জেড, এখানে এক্স দিছে, এটা ওয়াই দিছে, এটা হচ্ছে জেড দিছে। তাহলে আমাদের কত ইস্টু এদের সমতা যদি করি তাহলে এক্স ওয়াই এবং জেড এর মান কত হবে, দেখো এখানে হাইড্রোজেন কয়টা 2টা, কিন্তু এখানে হাইড্রোজেন 2টাই আছে, কিন্তু এখানে অক্সিজেন কয়টা, এখানে অক্সিজেন আছে হচ্ছে একটা, এখানে কয়টা আছে 2টা আছে, তার মানে কি করতে হবে আমাদের এখানে 2 দিতে হবে। তারপরে দেখো এখন যদি আমি 2 দিই, এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল 4টা হয়ে গেল, তার মানে এখানে হাইড্রোজেন 2টা, তার মানে এখানে আমি 2 দিয়ে দিই, তাহলে 4টা হলো। তাহলে দেখো এর অনুপাত কত হলো, এখানে হাইড্রোজেন আছে 2টা, এক্স এন কয়টা 2টা, এখানে ওয়াই কত 1, একটা অক্সিজেন আছে, এখানে 1 মোল অক্সিজেন আছে, আর এখানে কত 2 মোল পানি আছে। দেখো 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন ইস্টু কত 2 মোল পানি, তাহলে দেখো 2:1:2। তাহলে দেখো এটা তোমাদের কত নম্বরে আছে 43-এর গ, 43-এর কত গ, বুঝতে পেরেছো। তারপরে দেখো 44 নং
নম্বর, এটা হচ্ছে আবার আর এক টাইপে, এটা হচ্ছে টাইপ 5। টাইপ ফাইভে কি আসছে? টাইপ 5-এ হচ্ছে মোল এবং হচ্ছে রাসায়নিক সমীকরণ। এখানে দেখো আমাদের 44 নং কোশ্চেনে কি বলছে, যে রাসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করা হয়, এটা কোন শাখায় ভাই? স্টকীয় নীতিতে কি করা হয়? নীতিতে আমাদের হচ্ছে রসায়নের বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ হিসাব করা হয়। বিক্রিয়ক এবং উৎপাদ কতটুকু আছে তা স্টকীয় নীতি পদ্ধতিতে পরিমাপ করা হয়। তাহলে দেখো এটা হচ্ছে 44-এর কত হবে? 44-এর ঘ নাম্বার হবে। তারপরে দেখো 45-এ কি বলছে? 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? দেখো আমরা যদি এটা হচ্ছে, আমি কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়াকে লেখা লাগবে, যে ম্যাগনেসিয়াম যোগ হচ্ছে কি অক্সিজেন, এটা কি হবে? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু হলো, এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা, তার মানে এখানে 2 দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম হয়ে গেল কয়টা? 2টা, তাহলে এখানে আমি 2 দেবো, আবার এখানে আমি 2 দেবো। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়ামের ভর কত? 2 গুণন হচ্ছে, এটা আমাদের এখন হিসাব করতে হবে মোল সংখ্যা। 2 ম্যাগনেসিয়ামের কত মোল হিসাব করতে হবে? ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, 2 গুণন হচ্ছে 24, যোগ দেখো অক্সিজেন কত? 16 দুগুণা কত? যোগ হচ্ছে 16 দুগুণা 32, 24 দুগুণা 48 হবে, 48, আর এখানে কত? অক্সিজেন কত? 16 দুগুণা 32। তাহলে এটা অক্সিজেনের কত হবে? 16 গুণন হচ্ছে 2, যেহেতু আর ভর কত, আণবিক ভর কত? 16, আর 2টা আছে 2, তাহলে ইকালটা কত হবে? 32। তাহলে আমি লিখতে পারি, দেখো আমাকে প্রশ্ন বলছে হচ্ছে কি 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে কি 42 গ্রাম ম্যাগনেসিয়াম 42 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কি 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে হচ্ছে 32 ভাগ কত? 42। সুতরাং আমাকে প্রশ্নে কি বলছে জানো? 24 গ্রাম। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে হচ্ছে কত? 32 গুণন হচ্ছে 24 ভাগ হচ্ছে কত? 42। তাহলে দেখো তোমাদের মান আসবে কত? যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে হচ্ছে, মান কত? 16 গ্রাম, অর্থাৎ 45-এর কত হবে? গ, অর্থাৎ 16 গ্রাম হবে। তারপর দেখো 46 নম্বর কি বলছে? 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া সম্পূর্ণ করে? এখন দেখো ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, তাহলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড। এখন দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, এখানে কয়টা আছে? 1টা, তার মানে এখানে আমি 2 দিয়ে দেই, তাহলে ক্যালসিয়াম কয়টা হয়ে গেল? 2টা, তাহলে এখানে কত হবে? 2টা দিয়ে দিলাম, সমতা করলাম, যেহেতু এটা সমতা করলাম। তারপরে দেখো, তাহলে দেখো 2 গুণন কত? ক্যালসিয়ামের কত? 40, যোগ হচ্ছে অক্সিজেনের কত? 16 গুণন হচ্ছে 2, যেহেতু 2টা অক্সিজেন আছে এর, তাহলে এইটুকু দেখো 40 দুগুণা কত? 80, এটা হচ্ছে 80 গ্রাম, আর এটা কত? 16 দুগুণা 32 গ্রাম। তাহলে আমাকে প্রশ্ন যেহেতু বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমি লিখি যে 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে হচ্ছে কত? 32 ভাগ হচ্ছে কত? 80। সুতরাং কত? 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে কত? 32 গুণন 10 ভাগ কত? 80। এটুকু যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে হচ্ছে কত? 48-এর গ, অর্থাৎ গ নাম্বার, অর্থাৎ না 46-এর কত? তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ 4। অর্থাৎ 46-এর কত? 46 হচ্ছে 4, অ্যান্সার 4। তারপরে দেখো 47 নম্বর কি বলছে? 6 মোল NH3 উৎপন্ন করতে কত মোল H2 হাইড্রোজেনের প্রয়োজন হয়? 6 মোল NH3 উৎপন্ন করতে, অ্যামোনিয়া কি? নাইট্রোজেন যোগ হচ্ছে হাইড্রোজেন, এই বিক্রিয়াটা আমাদের লিখতে হবে আগে। তাহলে দেখো কত হয়? NH3। এখানে দেখো নাইট্রোজেন আছে কয়টা? 2টা, এখানে কয়টা? 1টা, তার মানে এখানে আমরা 2 দিয়ে দেবো। তারপরে দেখো এখন নাইট্রোজেন হলো 2টা, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 3 দুগুণা 6টা, যেহেতু হয়ে গেল, তার মানে এখানে আমার কি করতে হবে? এখানে 3 দিতে হবে। তাহলে দেখো এটা কত আছে? 1 মোল নাইট্রোজেন আছে, 3 মোল হাইড্রোজেন আছে, আর 2 মোল কি? অ্যামোনিয়া আছে। তাহলে 6 মোল আমরা লিখি যে কি বলছে? যে 6 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন হয়? আমরা লিখি যে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করতে, 2 মোল NH3 উৎপন্ন করতে হাইড্রোজেনের প্রয়োজন হয় হচ্ছে 3 মোল।
সুতরাং 1 মোল কত? 1 মোল হচ্ছে NH3 উৎপন্ন করতে 3/2। তাহলে আমাকে প্রশ্ন বলছে হচ্ছে 6 মোল। 6 মোল তাহলে কত? 3 গুণন 6 ভাগ কত? 2। 2 হচ্ছে 2, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, অর্থাৎ তোমাদের এটার অ্যান্সার হবে কত? 47-এর গ, অর্থাৎ 9, 47-এর গ, 47-এর কত? গ, 9 মোল। তারপর দেখো 48 নম্বর প্রশ্নে কি বলেছে? 48 নম্বর বলছে 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 12 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? তাহলে ম্যাগনেসিয়াম যোগ হচ্ছে কত? অক্সিজেন। তাহলে দেখো তো কত হয়, একটু আগে লিখলাম যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে অক্সিজেন আছে 2 মোল, ম্যাগনেসিয়াম এখানে কত হবে? 2 মোল দিতে হবে। এটা সমতা করে নিলাম। তারপরে বলছে 12 গ্রাম তাহলে এখানে কত? ম্যাগনেসিয়াম 12 গুণ ম্যাগনেসিয়াম কত? 24। তাহলে 24 দুগুণা কত? 48। 48 যোগ এখানে অক্সিজেন কত? 16। 2 গুণন হচ্ছে কত? 16 ইকাল টু কত? 32। আর তাহলে দেখো আমার কি লাগবে? যে 42 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, 42 গ্রাম ম্যাগনেসিয়াম 12 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম হলো কত? সুতরাং আমাকে প্রশ্নে বলছে হচ্ছে কত? 12 গ্রাম। তাহলে 12 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে হচ্ছে, তাহলে কত হবে? দেখো 32 গুণন হচ্ছে 32 গুণন 12 ভাগ হচ্ছে 42। ক্যালকুলেশন করলে তোমাদের এটার অ্যান্সার কত আসবে? 48-এর ক, 48-এর ক। ক্লিয়ার? 49 নম্বর কি বলছে দেখো, 49 নম্বর বলছে কার্বন ডাইঅক্সাইড অনুগঠনে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত করবে? কার্বন ডাইঅক্সাইড অনুগঠনে 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে? 3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে দেখো কার্বন প্লাস কি? অক্সিজেন ইকাল টু কি হলো? কার্বন ডাইঅক্সাইড CO2। এখন কার্বনের কত? কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের কত? 32, 16 দুগুণা 32। তাহলে 12 গ্রাম কার্বন, 3 গ্রাম কার্বন কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে? তাহলে আমরা লিখবো যে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হবে। 12 গ্রাম কার্বন যুক্ত হবে হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে সুতরাং 1 গ্রাম কত হবে? 32 ভাগ হচ্ছে 12। যেহেতু আমার প্রশ্ন বলছে কত? 3 গ্রাম, সুতরাং 3 গ্রাম, তাহলে 3 ইকাল হচ্ছে 32 গুণন হচ্ছে 3 ভাগ হচ্ছে কত? 12। 3 হকে 3, 3 4 12, 4 হকে 4, 4 8 32, তাহলে 8 গ্রাম। তাহলে দেখো 49-এর কত? 49 হবে হচ্ছে ক অ্যান্সার। 49-এর কত? ক অ্যান্সার। ম্যাগনেসিয়াম কার্বনেট CO3, একে আমি কি করলাম? তাপ দিলাম। তাপ দিলে ম্যাগনেসিয়াম অক্সাইড পেলাম এবং কি? কার্বন ডাইঅক্সাইড পেলাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হবে? আণবিক ভর 84 গ্রাম। আর এর হচ্ছে কত? ম্যাগনেসিয়াম অক্সাইডের কত হবে? ম্যাগনেসিয়াম অক্সাইডের 40 গ্রাম, 40 গ্রাম। তাহলে লিখতে পারি যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে উৎপন্ন হচ্ছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তাপ দিতে হয় 40 ভাগ কত? 84। বা আমাকে কত বলছে ওখানে? 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, 100 গ্রাম, 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে 40 গুণন হচ্ছে কত? 100, 100 ভাগ হচ্ছে কত? 84। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে কত আসবে দেখো? 47.62 গ্রাম, 62 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো এটুকু যেহেতু আমরা পেলাম, তাহলে আমরা কতটুকু পেলাম? 47.62 গ্রাম পেয়েছি। তাহলে এখন আমাকে যে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, এখন উৎপাদের শতকরা পরিমাণ, অর্থাৎ এই ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ আমাদের বের করতে হবে। শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে দেখো আমার উৎপাদের শতকরা কত গ্রাম উৎপাদ? 45 গ্রাম, 45 গ্রাম, 45 গ্রাম উৎপাদ পেলাম। তাহলে শতকরা পরিমাণ হিসাব করার জন্য কী করবো? গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে টোটাল কত পেলাম আমরা? টোটাল কত জন পেলাম? 47.6 গ্রাম, 47.6 গ্রাম, 47 হচ্ছে 6.2 গ্রাম। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আসবে কত? যেহেতু এত পার্সেন্ট, তাহলে 45 গুণন হচ্ছে 100, ক্যালকুলেশন করো। 45 গুণন হচ্ছে 100, 45 গুণন 100 ভাগ হচ্ছে 47.62, 94.49%। তার মানে দেখো আমাদের এটার অ্যান্সার কত আসছে? এটার অ্যান্সার হচ্ছে 50-এর ঘ, 50-এর কত? ঘ। বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যানালারের সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? তারপরে কত নাম্বার? এটা হচ্ছে 51 কত? 51 হচ্ছে
51 হবে হচ্ছে ক। অ্যানালারের শতকরা অ্যানালার আসলে কি? দেখো আমরা যখন কোনো একটা বিক্রিয়ক যখন দেই, বিক্রিয়ক কিন্তু পরিপূর্ণ কখনোই বিশুদ্ধ থাকে না। সর্বোচ্চ যে মানে বিক্রিয়কটা বিশুদ্ধ থাকে সেটা হচ্ছে অ্যানালার। তাহলে অ্যানালারের সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে? 51 হচ্ছে ক হবে 1 ভাগ। 51 কত? ক 1 ভাগ। তারপরে দেখো অ্যানালারের রাসায়নিক পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ? তাহলে 1 ভাগ যদি ভেজাল থাকে, বিশুদ্ধ কত ভাগ? 99। তাহলে দেখো 52 কত হবে? 52 হবে হচ্ছে ঘ। 52 হচ্ছে ঘ। 53 কি বলছে? পানি শূন্য কপার সালফেট এর বর্ণ কেমন? এটা হচ্ছে সাদা। 53 কত? 53 হচ্ছে খ, এটা হচ্ছে সাদা হবে। তারপরে দেখো 54 নম্বর প্রশ্ন কি বলছে? তুতের রাসায়নিক সংকেত কোনটি? তুতের রাসায়নিক সংকেত হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা তুতে হচ্ছে কপার সালফেট। কপার সালফেট কিন্তু কত? 5 অণু পানি। তাহলে দেখো এটা কোথায় আছে? এটা হচ্ছে 54 হচ্ছে ঘ। 54 ঘ। 55 নম্বর কি বলছে? যে পেন্টা হাইড্রক্সাইড কপার, পেন্টা হাইড্রক্সাইড কপার সালফেটের বর্ণ কিরূপ? এখন পেন্টা হাইড্রক্সাইড হচ্ছে কপার, এটা কি? দেখো পেন্টা হাইড্রক্সাইড কপারের সংকেত কোনটা? এই যে কপার সালফেট ইনটু 5 অণু পানি। এটাতে বলছে যে এর হচ্ছে সালফেটের বর্ণ কিরূপ? এই কপার সালফেট ইনটু 5 অণু পানি, অর্থাৎ পেন্টা হাইড্রক্সাইড কপার সালফেট এর বর্ণ কিরূপ হবে? এর বর্ণ হবে হচ্ছে নীল। নীল, অর্থাৎ এটা কত? 55 হচ্ছে খ। 55 কত? খ। 56 কত? 56 হচ্ছে অনার্দ্র বা পানিবিহীন কপার সালফেটের বর্ণ কেমন? সাদা। সাদা, এটা হচ্ছে 56 কত? খ। 55 খ, 56 কি? খ। আর কপার সালফেটের বর্ণ কিরূপ হয়? কপার সালফেটের বর্ণ কিরূপ? বর্ণ হয় হচ্ছে নীল। কপার সালফেট এর বর্ণ হয় হচ্ছে নীল। কপার সালফেট হয় বর্ণ কি? নীল। 8 নম্বর কোশ্চেন কি বলছে? যে মোলারিটির শর্ত হলো কি? নির্দিষ্ট চাপ বা 1 লিটার দ্রবণ। উত্তর কি হবে? তাপমাত্রা এবং হচ্ছে কি আয়তন। নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট আয়তনে। এটা সংজ্ঞা একটু আগে দেখাইছিলাম। আজকের মতো এতটুকুই থাকলো। এতটুকু পর্যন্ত তোমাদের আমি যতটুকু এমসিকিউ, অর্থাৎ এখানে কতটা করাইছি? 58টা এমসিকিউ করালাম। এর বাইরে থেকে এই অধ্যায়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তুমি যদি সঠিকভাবে বুঝে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো,